আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আকাঙ্ক্ষিত একটা ভিডিও। এই ভিডিওটা আসলে বলার উদ্দেশ্য হলো যে এই ওয়ান শট ক্লাসটা হলো গুণগত রসায়নের একটা কম্প্যাক্টভাবে আমি তোমাকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিব যত অল্প সময় সম্ভব হয়। তো আমি এই চ্যাপ্টারটার মধ্যে এই চ্যাপ্টার থেকে যে দুইটা সিকিউ হয় সেই দুইটা সিকিউ কই থেকে হয় এবং কিভাবে হয় আগে আমি সেটা দেখাবো তোমাকে, এবং তারপরে আমি তোমাকে একদম একদম ভালো মতো তোমাকে একদম ভালো মতো ক্লিয়ার করে দিব আসলে কিছু প্রমাণ সহকারে। একটু ভালো করে দেখো, জাস্ট একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। প্রথমত আমি একটু এটা নিয়ে কথা বলি। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে দুইটা সিকিউ 100% কমন আসবে, কারণ গুণগত রসায়ন থেকে দুইটা সিকিউ হয় এবং কই থেকে হয় এটা আমরা জানি এবং এই টপিকগুলো থেকে অলওয়েজ হয়ে আসছে। তার মানে হবে এইবারও, তার মানে কি দুইটা সিকিউ আমি 100% এখান থেকে কমন পেয়ে যাচ্ছি। এখন কথা হলো যে ভাইয়া এই হলো সে সিকিউ ওয়ান সিকিউ টু। আমরা প্রমাণ দেখাবো যে এগুলোর বাইরে সিকিউ ওয়ান থেকে কখনো আসে না, এগুলোর বাইরে সিকিউ টু থেকে কখনো আসে না। এরপরে আমরা কি করছি, যে সিকিউ ওয়ান নিচ্ছি, সিকিউ টু নিচ্ছি, এইগুলো তারপরে আমরা আচ্ছা এখানের মধ্যে আমি কিছু জিনিস লিখে রাখলাম। এরপরে দেখো আমি একটু তোমাকে প্রমাণ দেখাবো যে সিকিউ ওয়ানে থেকে দেখো সেই সিকিউগুলো যে হয়, এরপর সিকিউ টু থেকে এই সিকিউগুলো হয়, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। তার মানে আগে আমরা কথা বলবো যে কোন জায়গা থেকে আসলে এই দুইটা সিকিউ হয়, তারপরে আমরা আজকের ক্লাসে আমি চেষ্টা করব একদম তোমাকে এই দুইটা সিকিউ যে সকল জায়গা থেকে হয় সেগুলো তো তোমাকে বলে দেওয়ার, এবং পাশাপাশি সিকিউ টুটা মানে সেকেন্ড পার্টটা, এই সিকিউ টুটা আমি পুরো ভালো মতো তোমাকে A to Z ক্লিয়ার করে তোমাকে ক্লাসের মধ্যে সব কিছু দ্রাব্যতা গুণফল, তারপরে হলো যে অদক্ষেপ থেকে শুরু করে আয়নিক গুণফল থেকে শুরু করে সমায়ন প্রভাব সব কিছু ক্লিয়ার করে দিব এই সিকিউ টু পার্ট থেকে যে সিকিউগুলো হবে। আর সিকিউ ওয়ানটা আমি সব কিছু ধরিয়ে দিব। তার মানে জাস্ট তুমি যদি আজকের ক্লাসটা ধৈর্য সহকারে বসে থাকো তাহলে তুমি 20 মার্ক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত আমরা ইনশাল্লাহ বলে শুরু করলাম। আমাদের প্রথমত সিকিউ ওয়ানে দেখো সিকিউ ওয়ান কোন কোন জায়গা থেকে হবে। সিকিউ ওয়ানের মধ্যে পরমাণু মডেল, বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং নীতি বলতে গেলে আহ্বায়ন নীতি আছে, হুন্ডের নীতি আছে, এই যে আমরা পাউলির বর্জন নীতি আছে, এই নীতিগুলোকে বোঝাচ্ছে। তার মানে হলো যে পরমাণুর মডেল, বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা এবং এই যে এই পার্টটুকু থেকে আমাদের সিকিউ হয়। এখন পরমাণু মডেল থেকে কি হয়, এটা থেকে অনেক সময় তোমাদের হলো যে আমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের বোর পরমাণু মডেল থেকে শুরু করে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে শুরু করে তাদের সীমাবদ্ধতা আছে, তাদের যা যা আছে এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করে গুছিয়ে পড়ে নিতে হবে। যেহেতু এই পার্টটুকু থিওরিটিক্যাল পার্ট, এর জন্য তোমরা একটু নিজ দায়িত্বটুকু পড়ে নিতে হবে। তারপর দেখো বর্ণালী, এই বর্ণালী রিলেটেড আমরা কিন্তু বর্ণালী রিলেটেড অনেক বড় টপিক, এই যে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের কথা বলছি এটাও বর্ণালীর একটা পার্ট। তার মানে বর্ণালী রিলেটেড যাবতীয় যত কিছু আছে। এখন আমি আসলে তোমাকে শুধুমাত্র পরমাণু মডেল থেকে এগুলা বলছি, পরমাণু মডেল থেকে কিন্তু কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো তোমাকে পড়তে হবে। MBR = N, কৌণিক ভরবেগের সূত্রগুলো আছে না, MBR = NS/2π। তারপরে হলো যে আমরা ব্যাসার্ধের সূত্র থেকে শুরু করে বড় বড় যে সূত্রগুলো এগুলো একটু দেখে নিতে হবে। তারপরে কি, তারপরে হলো যে আমরা দেখাবো যে এগুলো থেকে যে প্রশ্ন হয়। বর্ণালী থেকে দেখা যায় যে তোমার হলো যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন তোমার হলো যে ইলেকট্রনটা যখন নিক্ষেপ হয় বা ইলেকট্রনটা যখন মুভ করে তখন কি ধরনের ঘটনা ঘটে, তখন বর্ণালী কি পরিবর্তন, বর্ণালী মান টান, এই জাতীয় জিনিসগুলো প্রশ্ন হয়। কোয়ান্টাম তত্ত্ব থেকে কি কি, কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি প্রশ্ন হয়, ওই যে থাকে না যে তৃতীয় শক্তি স্তরের এই ইলেকট্রনটার এই ইলেকট্রনে কি বলতো ভাইয়া, ইলেকট্রনে আমাদেরকে বিন্যাসটা দেখাতে বলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। এই টাইপ আমি দেখাবো। তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যায় অনেকটা, আর নীতি থেকে প্রশ্ন দিয়ে দেখে। তো দেখি আসলে সিকিউ ওয়ানটাতে আমি যে কথাগুলো বলছি, এই যে পরমাণুর মডেল, তারপরে বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক নীতি, এগুলো থেকে সিকিউ হয় কিনা। তাহলে একটু আমরা দেখি। এবার আসো প্রথম প্রশ্ন আমাদের দেখি সিকিউ পার্ট ওয়ানের যে কথাগুলো বলছে সেগুলো হয় কিনা। 1 নাম্বারটাতে দেখো, প্রথম গ নাম্বারটা পড়ো, কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ওই যে বললাম না যে কোয়ান্টাম কি বলতো ভাইয়া, এই যে আমি যে এখানের মধ্যে কি বলছে, একটা টপিকের নাম কি বলছে, কোয়ান্টাম সংখ্যা, ওই কোয়ান্টাম সংখ্যার টপিক থেকে এই সিকিউর গতে আসছে। ঘতে কি প্রশ্ন করছে দেখো, উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধাপ করে যখন বর্ণালীর বর্ণ কিরূপ হয়, বললাম না বর্ণালী থেকে একটা সিকিউ হবে সবসময়, গাণিতিকভাবে তোমাকে বিশ্লেষণ করো মান সহকারে। আমাদের যে আমরা কিন্তু রিডবার্গের এই ধ্রুবকের ইকুয়েশন কিন্তু তোমরা সবাই জানো, ওই ইকুয়েশন দিয়ে আশা করি এই মানগুলা এগুলা বের করা অনেকগুলো নিয়ম আছে। ঠিক আছে, এখন আসো ভাইয়া, এরপরে আসো এখানের মধ্যে কি বলছে, গতে বলছে বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো, এবং ঘতে বলছে যে বি সিরিজের সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা ব্যাখ্যা করো। ওই যে বর্ণালী থেকে প্রশ্ন, তার মানে কি আমাদের কথা কি সত্যি কিনা, হ্যাঁ সত্যি, তার মানে বর্ণালী থেকে প্রশ্ন। এরপরে আসো এখানে আসো,
গতে কি বলতেছে, গতে বলতেছে যে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণটা ইলেকট্রন যখন স্থানান্তর হয় তখন শোষিত শক্তির পরিমাণ কেমন হয় এইটা পরীক্ষা দিয়ে দিছে। ইলেকট্রনের জন্য তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য এবং চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি। ওই যে বললাম না তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক, ওই যে বর্ণালীর কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে। এরপরে আসো ভাইয়া এখানে আসো, এখানে গতে দেখো কি বলছে, উদ্দীপক এক অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত হলে সেম ইলেকট্রনটি কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হলো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তার মানে ওই যে বর্ণালী থেকে প্রশ্ন, উদ্দীপকের 2 এর মৌলটি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি, দেখো বর্জন নীতি। তার মানে দেখো ভাইয়া আরেকটা দেখি সিকিউ নেই, আরেকটা সিকিউ নেই, এই যে দেখো সেম ঘ নাম্বারটা কি বলতেছে, উদ্দীপকের বহিস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যা সমূহের আলোকে নির্ণয় করো। ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতাটা, সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা। আর ঘতে কি বলছে, উদ্দীপকের ইলেকট্রনটি ধামান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কত হবে, কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে কি, তার মানে হলো যে এই টাইপের যে সিকিউ গুলো আমরা দেখি ম্যাক্সিমাম ওই টপিকগুলোর মধ্যে কি বলছিলাম, পরমাণুর আমরা কি বলছিলাম বিভিন্ন মডেলগুলো যেগুলো আছে সেই মডেলগুলা, এর পাশাপাশি কি বলছিলাম যে মডেল থেকে শুধু মডেলগুলো পড়লে হবে না, এখান থেকে আমাদের যে কণিক ভরবেগ থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় ছোট ছোট সূত্র আছে এগুলো একটু দেখে ফেলতে হবে। কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের ধারণ ক্ষমতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এইখান থেকে এই প্রশ্নটা হয়ে থাকে। এই প্রশ্নটা হওয়ার পরে আমরা কিন্তু আজকে কিন্তু ওই যে সিকিউ পার্ট 2টা পুরোটা A to Z কমপ্লিট করিয়ে দিব। তোমরা যদি সিকিউ পার্ট 1 চাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া সিকিউ পার্ট 1 ওদের, কিন্তু এটা তোমরা পারবা বলে আমি এটা নিজে থেকে এটা বাদ দিয়ে তোমাদেরকে ওইটা করাচ্ছি, যাতে অ্যাটলিস্ট এখান থেকে দেখো আমি কিন্তু তোমাদেরকে কর্মমুখী রসায়ন থেকে 10 মার্ক নিশ্চিত করে দিচ্ছি, এখান থেকে আমি তোমাকে 20 মার্ক নিশ্চিত করে দিচ্ছি, 30 মার্ক কিন্তু অটোমেটিক নিশ্চিত হয়ে যাচ্ছে। তারপরে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরে আমরা অন্যান্য চ্যাপ্টারে আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। যদি তোমরা চাও তো কমেন্ট করে জানাবা যে এটা এইটুকু পার্টে যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে কি দেখো, এরপরে আমরা কি দেখলাম, কোয়ান্টাম সংখ্যা দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, এই যে দেখো বর্ণালী থেকে হিউজ প্রশ্ন, বর্ণালী একটা বড় পার্ট থেকে প্রশ্ন হয় যে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক দেখো নাই, বাট কম্পাঙ্ক থেকেও মাঝে মাঝে আসে। এই হলো আমাদের সিকিউ পার্ট 1 থেকে কোন ধরনের সিকিউ গুলো হয় সেটা আমি ব্যাখ্যা করলাম। এখন আমরা যাব সিকিউ 2 তে, দেখি আমাদের সিকিউ 2 থেকে কি টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে। এবার আসো সিকিউ 2। তো এখানের মধ্যে দেখো সিকিউ 2 এর মধ্যে একটু ভালো মতো খেয়াল করে দেখো, দ্রাব্যতার মধ্যে আমরা দ্রবণ সকল ধরনের কনসেপ্টগুলো দেখবো। তার মানে দ্রাব্যতার কনসেপ্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো যে দ্রাব্যতা গুণফল, অদক্ষেপ মানে আয়নিক গুণফল যেটা আমরা শিখবো, কেআইপি, কেএসপি এই রিলেটেড পড়াশোনা। তারপরে কি, তারপর হলো যে আয়ন শনাক্তকরণ মাঝে মাঝে দিয়ে দেয়। তার পাশাপাশি অনেকটা আমরা এগুলার পাশাপাশি আমরা সময়ন প্রভাবেরও ম্যাথ দেখবো। সময়ন প্রভাব অথবা অদক্ষেপ সব সময় আসে, সব সময় ঘতে হয় অদক্ষেপ দিবে, না হলে সময়ন প্রভাব দিবে। আর ঘতে এই যে দ্রাব্যতা গুণফল অথবা দ্রাব্যতা দিয়ে দেয়। দেখো তোমার এই প্রথম দেখো একটু ভালো করে দেখো, হয় এইটা ঘ দেয়, না হলে এইটা এই যে অদক্ষেপ আর সময়ন এটা ঘ দেয়, আর না হলে এইটা গ অথবা আয়ন শনাক্তকরণ মাঝে মাঝে ঘ দেয়। ঠিক আছে, আমরা আজকে দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, অদক্ষেপ, আর তারপরে হলো যে তোমার হলো যে কি সময়ন প্রভাব সবকিছু দেখবো। ঠিক আছে, একদম কনসেপ্ট সহকারে দেখবো যে আসলে দ্রাব্যতা কি, দ্রবণ কি, দ্রাবক কি, সবকিছু দেখবো। শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে তুমি যদি করো, তোমার যদি কনসেপ্ট একেবারে জিরোতে থাকে ভাইয়া, তুমি আজকের ক্লাসটা করলে জাস্ট ভাইয়া প্রথম পার্টে যেগুলো বলছে যদি নিজে নিজে পড়তে পারো তাহলে আমি তো ধরিয়ে দিছি, তুমি জাস্ট ওই পয়েন্টগুলো পড়লেই হবে। আর হলো যে এখান থেকে আমি এখন যেইটুকু পড়াবো তোমাকে যা কম্প্যাক্ট আকারে যতটুকু দরকার ততটুকু যখন পড়িয়ে দিব, তুমি ওইটুকু করলে তুমি এখান থেকে 10 মার্ক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখে আমরা সিকিউ 2 তে যে কথাগুলো বললাম যে এই যে সেই দ্রাব্যতা গুণফল, অদক্ষেপের পাশাপাশি আমি কি বললাম, তোমার হলো কি সময়ন প্রভাব, কি বললাম, সমআয়ন প্রভাব। তারপরে কি দেখো, তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ, তারপরে কি আয়ন শনাক্তকরণ। এবার দেখো ভাইয়া, এই যে দেখো এখানের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন এইটা না, এইটার পরের প্রশ্নটা দেখো। এই যে প্রথম প্রশ্ন দেখো আমাদের কি বলছে, প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলতেছে যে উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। দেখছো দ্রাব্যতা, তারপর কি বলছে, প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে কি, এখানে কেএসপি, কেআইপি দেখো প্রথমটাতে তো আমাদের কি মোটামুটি AB2 যৌগের দ্রাব্যতা মানে কেএসপি বোঝায়, এখানের মধ্যে কেএসপির মানটা দেওয়া আছে। দেখো আমাদেরকে কি এইখানে জাস্ট দেখো এই যে কেএসপির মানটা দেওয়া আছে, দ্রাব্যতা মানে আমাকে এস এর মান বের করতে বলছে। আর এখান থেকে কি কেএসপি আর কেআইপি এই রিলেটেড কনসেপ্ট দিয়ে আমাদেরকে অদক্ষেপ বের করা লাগবে। এই ম্যাথটা আমি করে দিব, এই কোশ্চেনটা আমি সলভ করে দিব A to Z কনসেপ্ট ক্লিয়ার করার পরে। তারপরে আসো এখানে দেখো যে পি পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, ওই যে সেই দ্রাব্যতা। তারপরে কি এখানের মধ্যে কি বলছে, পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইড
কম্প্যাক্ট দ্রবণে দ্রাব্যতার মানে পার্থক্য হওয়ার সম্ভাবনা কতটুকু, এটাও আমি করাই দিব, কোনো সমস্যা নেই সেই দ্রাব্যতার কনসেপ্টে। এরপরে দেখো এই যে দেখো দ্রাব্যতার গুণফল কত বলতেছে, দ্রাবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 ও 2 মিশ্রিত করলে এটা অদক্ষেপ পড়বে, ওই অদক্ষেপের কনসেপ্ট, ঠিক আছে। এরপরে দেখো এখানের মধ্যে বলতেছে যে সম্পৃক্ত দ্রবণ তাপমাত্রা শীতল করলে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে, আর এগুলো এইটাই হলো কি দ্রাব্যতা। তার মানে কি এইখানে যে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এগুলো আমি দ্রবণের কনসেপ্টে পড়িয়ে দিব। তার মানে দেখো দ্রাব্যতা গুণফল দ্রবণ থেকে মাঝে মাঝে দিয়ে দিচ্ছে, আর না হলে সমায়ন প্রভাব অথবা অদক্ষেপ। মানে ম্যাক্সিমাম টাইমে কি হয় তোমার এইভাবে আসে প্রশ্নগুলো, ম্যাক্সিমাম টাইমে 2 নাম্বার সিকিউটা এইভাবে আসে তোমার। সেটা কিভাবে আসে যে এই যে দেখো দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফল ঘতে আর অদক্ষেপ বা সমায়ন প্রভাব ঘতে, মাঝে মাঝে এই আয়ন শনাক্তকরণ ঘতে দিয়ে দেয়, ঠিক আছে। এই হলো আমার মোটামুটি একটা সিকিউ নিশ্চিত, ঠিক আছে। আমার একটা সিকিউ আমার মোটামুটি এইভাবে নিশ্চিত হয়ে যায়। তো আমরা এই যে সিকিউ 2 যে পার্টটুকু আছে এই পার্টটুকুর কনসেপ্টে ঢুকে যাব আস্তে আস্তে। তো কনসেপ্টে ঢোকার আগে আমাদের দ্রাব্যতা এই জিনিসগুলোই তো আসবে আমাদের কনসেপ্টে। তাহলে চলো এই হলো আমাদের দ্রবণ, দ্রব এবং দ্রাব্যতা, দ্রবণ, দ্রব এবং কি বলতো এবং দ্রাব্যতা, দ্রবণ এবং দ্রাব্যতা। ওকে, এখন আমাদের এখানে দ্রাবক, দ্রবণ, দ্রাব্যতা এই সবগুলো জিনিস আমরা এখন এক এক করে ব্যাখ্যা করবো যে এগুলো আসলে কি বোঝানো হয়, ঠিক আছে। এক এক করে ধাপে ধাপে। আচ্ছা, আমরা আগে তোমাকে একটা কনসেপ্ট দিয়ে বুঝাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা বলো তো, আমরা যখন রমজান মাসে শরবত তৈরি করি, বা এই যে এখন অনেক গরম পড়তেছে শরবত তৈরি করি, কি করি বলো তো ভাইয়া? শরবতের মধ্যে আমরা চিনি দেই, পানি দেই। যদি নর্মাল ভাবে তুমি একটা নর্মাল শরবত, তোমার বাসায় কেউ বেড়াতে আসছে, তুমি তাকে ভালো কিছু খাওয়াতে চাচ্ছ না, জাস্ট একটা নর্মাল শরবত খাওয়াই বিদায় করতে চাচ্ছ, তখন তুমি পানি আর চিনি গুলায় তুমি শরবত বানাই দিচ্ছ, ঠিক আছে। সাথে কিছু লেবু দাও না, কিচ্ছু দাও না, ঠিক আছে, ট্যাং দাও না, কিচ্ছু দাও না। এবার দেখো ভাইয়া, তোমার কি শরবতের মধ্যে আইটেমগুলো লাগছে, কি পানি এবং কি লাগছে চিনি। এই যে এখানের মধ্যে এই যে দ্রাবক বলতে আমরা যেটাকে বুঝি, এই শরবতের মধ্যে পানিটাকে আমরা বুঝি দ্রাবক, আর দ্রব বলতে আমরা চিনিটাকে বুঝি। আমি উদাহরণের সাপেক্ষে বলবো, তোমাকে যত সহজভাবে আমি বুঝাতে পারবো, যত আমি ভেঙ্গে বুঝাতে পারবো, আমার জন্য তত লাভ হবে, আমি সামনে তত দ্রুত ঢুকতে পারবো, ঠিক আছে। তার মানে কি দ্রব বলতে চিনি কি বোঝায়, দ্রাবক বলতে পানি কি বোঝায়। তার মানে কি এই যে চিনি এবং পানির যে মিশ্রণটা হয়েছে, তখন আমার কি হয়েছে বলতো, শরবত হয়েছে। আর শরবতকে আমরা বুঝি দ্রবণ, শরবতকে আমরা কি বুঝি, কি দ্রবণ। তার মানে দ্রব প্লাস দ্রাবক এই দুটার মিশ্রণকে আমরা কি বলতে পারি বলতো, দ্রব যোগ দ্রাবক এই দুটার মিশ্রণকে আমি কি বলতে পারি, দ্রবণ বলতে পারি কিনা বলো। জাস্ট তুমি এইভাবে মনে রাখবা, দ্রবর সাথে দ্রাবক যোগ করলে আমরা দ্রবণ পেয়ে যাই। তার মানে আমাদের যেই কোনোভাবে আমাদের কি বলতো ভাইয়া, এক গ্লাস শরবত বানানোর জন্য আমাদের যে পরিমাণ পানির প্রয়োজন হয় সেটা হলো দ্রাবক, যে পরিমাণ চিনি প্রয়োজন হয় এটা সম্পৃক্ত করার জন্য। মানে কি যতক্ষণ আমাকে এইখানে আমরা একটু পরে আমরা যাবো সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, এগুলোতে একটু পরে যাচ্ছে, তখন আশা করি আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। একটু পরে যাচ্ছে, এই স্লাইডে যাব। তার মানে কি দ্রবণ বলতে গেলে আমরা কি বুঝি, শরবতকে বুঝতেছি, এখান থেকে শরবতকে বুঝতেছি, ঠিক আছে। ওকে, এইটুকু আমরা ক্লিয়ার হলাম, কনসেপ্ট নরমাল। তার মানে দ্রবণ কি, দ্রবণ হলো যে দ্রবর সাথে দ্রাবকের যোগফলকে আমরা কি বলে থাকি, দ্রবণ বলে থাকি। ওকে ফাইন। এবার আসো দ্রাব্যতাটা কি। দেখো দ্রাব্যতার সংজ্ঞাটা আগে দেখো, 1 লিটারে যত মোল দ্রব দ্রবীভূত হয়, 1 লিটারে। আচ্ছা বলো তো ভাইয়া, আমি যখন শরবতটা বানাচ্ছিলাম তখন কি পানিটা কি ছিল, পানি মানে লিটার। তার মানে কি এই যে দ্রাবক মানে কি বলো তো ভাইয়া, দ্রাবক মানে কি ছিল, পানি। এই পানিতে যত মোল দ্রব কে ছিল, চিনি, সেটা দ্রবীভূত হবে। মানে আমরা কি এই যে কি বলি না, আমরা এটাকে মিশ্রণ করি। মানে আমরা যখন মিশ্রণ করবো তখন যতটুকু দ্রবীভূত হবে ততটুকু পরিমাণকে আমরা কি বলি বলতে পারি, দ্রাব্যতা বলি। তার মানে দ্রবের পরিমাণ ডিভাইডেড বাই দ্রাবকের পরিমাণকে আমরা কি বলতে পারি, দ্রাব্যতা বলতে পারি। এখন দ্রব এবং দ্রাবক এই জিনিস দুইটা যখন অনুপাত আকারে হচ্ছে, তার জন্য দ্রাব্যতার কোনো আমরা একক দেখতে পাই না। কিন্তু এখানে কথা আছে। তার মানে আমরা এখান থেকে আগে একটা জিনিস জানলাম যে 1 লিটারে যত মোল দ্রব দ্রবীভূত হয় তাকে দ্রাব্যতা বলা হয়, 1 লিটারে যত মোল দ্রব দ্রবীভূত হয় তাকে দ্রাব্যতা বলা হয়। এখন এখানের মধ্যে এই যে দ্রবীভূত হইছে, বোঝার চেষ্টা করবা, দ্রবীভূত হইছে তার মানে দ্রবণটা এখন কি অবস্থায়, দেখো যতটুকু দ্রবীভূত হয়েছে ততটুকু যখন আমরা দিছি, ধরো আমার চিনিটা লাগতো, ধরো আমার 100 গ্রাম, আমি দিলাম ওই পানিতে 100 গ্রামই, তার মানে এটা সম্পূর্ণ দ্রবীভূত হয়েছে। তার মানে এই দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। এখানে এখন কয়েকটা পয়েন্ট আসবে, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে কয়েকটা পয়েন্ট আসবে, সম্পৃক্ত দ্রবণ, তারপরে আসবে অসম্পৃক্ত দ্রবণ, তারপরে আসবে অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ।
ওকে, আমি খুব সংক্ষেপে আগাচ্ছি যাতে কেন আমরা আমাদের মেইন আলোচ্য বিষয় ঢুকতে পারে, আমাদের মেইন সিকিউতে ঢুকতে পারে। এখন সম্পৃক্ত দ্রবণ, আচ্ছা এখানে একটু থামাই। অনেক সময় তোমাকে প্রশ্ন করা হয় যে দ্রাব্যতা 50 বলতে কি বোঝানো হয়, অনেক সময় খতে প্রশ্ন করা হয় দ্রাব্যতা 50 বলতে কি বোঝাও, বলো দ্রাব্যতা 50 বলতে এটা বোঝানো হয় যে 100 গ্রাম দ্রাবক বা পানিতে 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, 50 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। আবারও কি বলতেছি শুনো ভালো মতো, 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, সেটাকে আমরা কি বলতেছি বলতো, দ্রাব্যতা 50 বলতেছি। তার মানে হলো যে তুমি জাস্ট এইভাবে মনে রাখবা যে এই যে দ্রাব্যতা যদি কিছু বলা না থাকে তার মানে 50/100, এই 50/100, 50 গ্রাম আর 100 গ্রাম, এই 100 গ্রাম কি দেখো দ্রাবক আর এই 50 গ্রাম কি দ্রব। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে যদি জিজ্ঞেস করা হয় দ্রাব্যতা 30 বলতে কি যেন হয়, 100 গ্রাম দ্রাবকে 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, জাস্ট এইভাবে মনে রাখবা, কিছু থাকে না মানে 100 গ্রাম আছে, ঠিক আছে? ওকে, এইটুকু ক্লিয়ার হলো। এবার চলো আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ততে চলে যাই। আচ্ছা এবার একটু আমাকে তোমরা একটু বলো ভাইয়া, একটু ভালো মতো বলতে হবে যে ধরো তুমি নর্মালি 5 প্লেট ভাত খেতে পারো, কয় প্লেট ভাত খেতে পারো? 5 প্লেট ভাত খেতে পারো। এখন আমি তোমাকে খুব ভালোবেসে, তুমি বেড়াতে আসছো বলে আমি 5 প্লেট তোমাকে ভাত খেতে দিলাম, বোঝার চেষ্টা করবা, 5 প্লেট ভাত খেতে দিলাম, তুমি খেতেও পারো কয় প্লেট? 5 প্লেট। তার মানে খেতেও দিলাম কত প্লেট? 5 প্লেট। যখন এই যে তুমি যতটুকু চাচ্ছ ততটুকু পেয়েছো, যখন এই দুটা সমান হয় তখন আমরা এটাকে কি বলতে পারি? সম্পৃক্ত দ্রবণ। মানে যতটুকু খেতে পারে ততটুকুই দিছি, তাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে পারি। ধরো তুমি ভাত খেতে পারো 5 প্লেট, কিন্তু তুমি হোটেলে গেছো, হোটেলে ধরো বা তুমি ধরো তোমার শত্রু বাড়িতে গেছো, সে তোমাকে ভাত দিল 3 প্লেট, তাহলে তুমি দেখো যতটুকু খেতে পারো তুমি কি ততটুকু পেয়েছো? পাও নাই। এই যে যতটুকু খেতে পারো ততটুকু তুমি পাও নাই, তার মানে তোমার ক্ষুধা এখনো মিটে নাই, ক্ষুধার এখনো গ্যাপ আছে, মানে খাবার এখনো গ্যাপ আছে, এই যে গ্যাপটা সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ। তার মানে কি আমার যতটুকু খাওয়ার সামর্থ্য আছে তার চেয়ে আমি কম পেয়েছি, সেটাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। এখন ধরো তুমি খাইতে পারো ভাইয়া 5 প্লেট, তুমি গেছো তোমার ফুফুর বাড়িতে, সে তো তোমাকে একদম ধইরা বাইন্দা 5 প্লেটের জায়গায় 8 প্লেট দিয়ে দিচ্ছে। এখন তুমি তো মানে নর্মাল অবস্থা তুমি সম্পৃক্ত হয়েছো, বলি না আমরা ইস এতটুকু খেলে মনে হয় আমার পেটটা ভরে যাইতো, এত এক্সট্রা হয়ে গেছে। এবার ওই যে এক্সট্রা হয়ে গেছে না, 5 প্লেটের পরে যে 3 প্লেট এক্সট্রা খাইছো, 8 প্লেট, ওই 3 প্লেটটা এক্সট্রাটা যেটা হয়েছে সেটা কি হবে বলতো ভাইয়া? সেটা কিন্তু আর দ্রবীভূত হচ্ছে না, সেটা জমা পড়তেছে নিচে, এই যে তলানিতে জমা পড়ে, এইটাকে আমরা কি বলি? অতিপৃক্ত। তার মানে সংক্ষেপে আমরা কি বলতে পারবো, তুমি জাস্ট এইভাবে মনে রাখবা, যতটুকু আমরা খেতে পারি সেই ততটুকু যদি আমরা পাই সেটা হলো সম্পৃক্ত, যতটুকু আমরা খেতে পারি তার চেয়ে যদি কম পাই সেটা হলো অসম্পৃক্ত, আর যতটুকু আমরা খেতে পারি তার চেয়ে বেশি পালে সেটা হবে অতিপৃক্ত দ্রবণ। ওকে ফাইন, ওকে এইটুকু আমাদের ক্লিয়ার হলেই এনাফ, ঠিক আছে? এবার আসো দ্রাব্যতা গুণফল কি। আমরা তখন দ্রাব্যতা শিখলাম, এখন দ্রাব্যতা গুণফলে আমরা ঢুকতেছি, সেকেন্ড স্টেপে ঢুকতেছি। দ্রাব্যতা গুণফলকে আমরা কেএসপি, আমরা এই যে কেএসপির ম্যাথ বলি, এটা দ্বারা বোঝাচ্ছে আসলে দ্রাব্যতার গুণফলের ম্যাথ। এখন শুধুমাত্র দেখো এখানে একটা লাইন লিখছি আমি, শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সম্পৃক্ত দ্রবণ কি ছিল বলতো ভাইয়া? যতটুকু তুমি এই যে এটা কিন্তু ভুল করলে চলবে না, যতটুকু তুমি কি খেতে পারো তোমাকে ততটুকুই দিছে, ওইটা কি হলো? ওইটাই হলো সম্পৃক্ত দ্রবণ। তাহলে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য বলতো ভাইয়া? দ্রাব্যতা গুণফল প্রযোজ্য। আরেকটা জিনিস লিখে নাও একটু, সেটা হলো কি? স্বল্প দ্রবণীয়। এটা কিন্তু কি বলতো ভাইয়া? এটা কিন্তু আমাদের স্বল্প দ্রবণীয় হতে হবে। এটা যদি আমাদের একদম মানে আমরা বলি না যে জাস্ট এইটুকু আমরা বেশি কনসেপ্ট ঢিপে যাবো না, জাস্ট এইটুকু মনে রাখবা যে স্বল্প দ্রবণীয় হলো কি? এই যে আমাদের দ্রাব্যতা গুণফলটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং দ্রাব্যতা গুণফলে কিন্তু কোনো একক নাই, দ্রাব্যতা গুণফলে কি নাই? কোনো একক নাই, এটুকু মাথায় রাখলে হবে। এই তিনটা জিনিস শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে কি বললাম? স্বল্প দ্রবণীয়, আরটা কি? একক নাই। ওকে ফাইন। এরপরে আসো ভাইয়া এস এর মান, মানে এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতাকে আমরা কি বলতো ভাইয়া? দ্রাব্যতা গুণফলে যখন আসবো তখন আমরা এটাকে মোটামুটি মোলার বা মোল পার লিটার এককে আমরা বসাতে হবে, ঠিক আছে? সবসময় দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমরা এই এস এর মানটাকে মোলার অথবা মোল পার লিটারে বসানো লাগবে সব সময়। তার মানে এখানে যদি গ্রাম থাকে, গ্রাম পার লিটার থাকে, সেটাকে আমাকে কিসে নিতে হবে? মোল পার লিটারে নিতে হবে। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারলেই হবে, ঠিক আছে? এখন ধরো আমাকে এরকম দুইটা কি দেওয়া আছে,
ধরো এরকম সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ দেওয়া আছে আর ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখন দেখো সোডিয়াম ক্লোরাইডের যদি বলা হয় যে এটার কি পরিমাণ বলো তো, দ্রাব্যতা হলো এস যদি হয়, তাহলে ঘনমাত্রা যদি এস হয়, তাহলে বলো ভাইয়া এটাকে ভাঙলে কি কি পাবো। আচ্ছা ভাঙাটা একটু শিখাই দিই তোমাকে। দেখো এই যে ক্লোরিনটা আছে, এই যে ক্লোরিনটা আছে, এখানের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ সুন্দর করে বলো। এখানের মধ্যে কত আছে, 1 আছে। আর সোডিয়ামের ক্ষেত্রে কত আছে, 1 আছে। আর সবসময় মনে রাখবা প্রথমটার জন্য প্লাস, সেকেন্ডের জন্য মাইনাস। তার মানে এটা কয়টা আছে, একটা আছে, তার মানে প্লাস। ক্লোরাইড কয়টা আছে, একটা আছে, তার মানে মাইনাস। ওকে, এরপর দেখো এই যে ক্লোরিনের সহগ কয়টা আছে, একটা আছে, তার জন্য 1। আর সোডিয়ামের সহগ কয়টা আছে, একটা আছে। জাস্ট এইভাবে অনেক সময় এটা তো তোমাকে ছোট দেখে তোমার কাছে মনে হচ্ছে ভাই এত কাহিনী করার দরকার আছে, এটা তো এমনি বোঝা যায়, কিন্তু যখন বড়টা দিবে তখন তুমি ইজিলি বুঝতে পারবা না। এবার এখানে আসো ভাইয়া, এখানে দেখো এখানে ক্লোরিনে কয়টা আছে, 2টা আছে। এইটা তোমার ক্যালসিয়ামের মাথায় চলে যাবে, ঠিক আছে। আর বলছিলাম সবসময় প্রথমটা হয় প্লাস, তার জন্য প্লাস। আর ক্লোরিন কি আছে, ক্লোরিন কি হবে, মাইনাস। এখানে ক্যালসিয়ামের কয়টা আছে, একটা আছে, তার জন্য ক্লোরিন মাইনাস। এখন তুমি আমাকে বলো ক্যালসিয়ামের সহগ কত ছিল, 1। আর ক্লোরিনের সহগ কত ছিল, 2। এই যে 2। বুঝতে পারছো ভাইয়া? জাস্ট এইভাবে মনে রাখবা, জাস্ট এইভাবে তুমি মনে রাখবা। এবার তোমাকে যেই কোনো কিছু দিলে তুমি কিন্তু এইভাবে চাইলে করতে পারবা না বলো তো। জাস্ট তোমার মাথায় কি রাখতে হবে, জাস্ট তোমার মাথায় রাখতে হবে যে তোমাকে কি বলতো, কার কোনটার মাথায় কি যাচ্ছে আর কার সহগ কি আছে, এইটুকু মাথায় রাখলে তুমি ইজিলি যেই কোনো কিছু চাইলেই করা সম্ভব ভাইয়া। ওকে ওকে ফাইন, খুব ভালো কথা। এইবার আসো ধরো তোমাকে এটা যদি হয় এস পরিমাণ, এটা যদি ঘনমাত্রা হয় এস, তাহলে এটারও ঘনমাত্রা এস, যেহেতু দ্রবণটা একই তাহলে এটারও ঘনমাত্রা এস। তাহলে আমাকে দ্রাব্যতা গুণফল কি বলে, দেখো সোডিয়াম ক্লোরাইডের জন্য দ্রাব্যতা গুণফল আমাকে কি বলতেছে, আমি একটু দেখি দ্রাব্যতা গুণফল কি বলতেছে। দ্রাব্যতা গুণফল কি হবে বলো তো ভাইয়া? জাস্ট তুমি মনে রাখবা Na প্লাস আর একটা কি হবে, Cl মাইনাস, ঠিক আছে ভাইয়া, Na প্লাস Cl মাইনাস। এবং এদের কি বলতো ভাইয়া, এদের ঘনমাত্রা কি কি আছে, S আর S, তার মানে কি হবে, S স্কয়ার হবে। এখন দেখো পরেরটার জন্য দ্রাব্যতা গুণফল কি হবে, জাস্ট তোমার কি কাজ, দেখো জাস্ট বুঝলে সব হয়ে যাবে, দ্রাব্যতা গুণফল তোমার কাজ কি, দেখো এখানের মধ্যে কি ক্যালসিয়াম 2 প্লাস, আর দেখো ভাইয়া এইখানের মধ্যে Cl মাইনাস, আর এটা হবে কি হোল স্কয়ার। এই যে সহগটা থাকবে সেটা পাওয়ার আকারে চলে যাবে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তোমার যদি এইটা যদি হয় S ঘনমাত্রা, এটা হয় S, এটা হয় কি হয় 2S, তার মানে S। এই যে দেখো আমরা কি বললাম, দ্রাব্যতা গুণফল, এটা যোগ না, এটা হবে গুণ। তার মানে S আর একটা কি হবে 2S হোল স্কয়ার, তার মানে হলো S ইন্টু 4S স্কয়ার, মানে হবে কি 4S কিউব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, তার মানে তুমি সবসময় মাথায় রাখবা কি, যে তার সহগটা কত আছে সেটা পাওয়ার হয়ে যাবে, আর সেই মাত্রায় ঘনমাত্রা যেটা থাকবে সেটা বসিয়ে দিব, ঠিক আছে ভাইয়া। এই জিনিসটা যদি বুঝতে পারো, তোমার দ্রাব্যতা গুণফলের নর্মাল কনসেপ্টটা তোমার ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, যেটা বলতেছিলাম আর কি, জাস্ট তোমাকে তুমি এইভাবে করলে তুমি ইজিলি সবকিছু কভার করতে পারবা, ইজিলি সবকিছু পারবো আমরা। ওকে ফাইন। তাহলে এখন ধরো তোমাকে বললো যে ধরো কোনো একটা দ্রবণের মধ্যে ধরো সোডিয়াম ক্লোরাইড, ধরো এরকম একটা সোডিয়াম ক্লোরাইড আছে। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি বলা হয় যে এর ঘনমাত্রা, ধরো আমার কত বললো, যে ধরো এটার ঘনমাত্রা কিছু একটা বললো, তখন জিজ্ঞেস করলো যে কেএসপি কত হবে। বলো তো ভাইয়া কেএসপি কি হবে, এস স্কোয়ার, যে ঘনমাত্রা থাকবে তার স্কোয়ারটাই হবে কি এস স্কোয়ার, সেটাই আমাদের কেএসপির মানটা পেয়ে যাবো। এটা আমরা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা সিকিউ সলভে যাব। তার মানে কি আমরা মোটামুটি কেএসপির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া কেএসপি তো কনসেপ্ট ক্লিয়ার হলাম আমরা, এখন আমরা কি বলতো ভাইয়া কেআইপি বা অদক্ষেপ কিভাবে হবে এইটা। এখন এই অদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য আগে আমাকে কেএসপির মানটা বের করে নিতে হয়, তারপর আমরা কেআইপির মান বের করলে তখন আমরা একটা পার্থক্য ক্রিয়েট করলে তখন আমরা বুঝতে পারি অদক্ষেপ পড়বে নাকি পড়বে না। এই কনসেপ্টে যাওয়ার আগে আমি কেএসপির যে কনসেপ্টটা ক্লিয়ার করে আসছি সেটা কোশ্চেনগুলো সলভ করে দিয়ে আসি, তাহলে ওই কেএসপির কনসেপ্টটা একেবারে শেষ হয়ে যাবে আমাদের জন্য, ঠিক আছে। তারপর আমরা এইখানে অদক্ষেপ
পদক্ষেপের মধ্যে ঢুকতে পারবো। ঠিক আছে, চলো আমরা লেট না করে আমরা ওইখানে যাই, আমরা আগে কেএসপি এর কনসেপ্টটা শেষ করে দিই, তাহলে আমাদের জন্য এক একটা ধাপে ধাপে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের জন্য আমি বলছিলাম যে এই প্রশ্নটা আমরা সলভ করব। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের জন্য কি কি বলতেছে দেখো, এই প্রশ্নটা আমাদের জন্য কি কি বলতেছে। ওকে, এই প্রশ্নতে আমাদের কি কি আছে দেখো, গ নাম্বারটা আমাদের কি আছে। গ নাম্বারটা বলতেছে উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করা। উদ্দীপকের AB2 যৌগ, আচ্ছা AB2 কে আগে ভাঙ্গাই, AB2 কে আমি আগে ভাঙ্গানো হোক। ঠিক আছে, এখানে কি বলছিলাম তোমাকে, জাস্ট তুমি মাথায় রাখবা যে এখানে কি ছিল বলো তো ভাইয়া, 2 আছে, তার মানে এটা হবে 2 প্লাস, আর এখানে কি হবে বি মাইনাস, এটা সহগ আছে কত 1 আর এটা সহগ আছে 2। বুঝতে পারছো ভাইয়া, তার মানে A2 প্লাস প্লাস 2B মাইনাস, তার মানে কি আমাকে যদি এখান থেকে বলা হয় যে এটার দ্রাব্যতা কত হলো, এইটার দ্রাব্যতা ধরো এই যে AB2 যোগের দ্রাব্যতা বলছে নির্ণয় করতে, তুমি আমাকে বলো ভাইয়া, আগে আমাকে বলো এটা যদি S হয় তাহলে এটা কি হবে S আর এটা হবে 2S, তার মানে কেএসপির মানটা কি হবে, কেএসপির মানটা হবে S ইন্টু 2S, বুঝার চেষ্টা করো, S ইন্টু 2S হোল স্কোয়ার, তার মানে কি S ইন্টু 4S স্কোয়ার, মানে হবে কি 4S কিউব। তার মানে দেখো ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে কি AB2 যৌগের দ্রাব্যতার মান কত, দ্রাব্যতা বলতে গেলে S এর মান বের করতে বলতেছে। তুমি আমাকে বলো ভাইয়া এখানে কেএসপির মান কিন্তু তুমি জানো, কেএসপির মান কোথায়, এই যে দেখো তোমাকে ইকুয়েশনে দেওয়া আছে। তার মানে কি তোমার পরীক্ষায় কখনো কখনো কেএসপির মান দিয়ে তোমাকে S এর মানটা, দ্রাব্যতার মানটা বা ঘনমাত্রার মানটা জানতে চাইতে পারে, আবার কখনো কখনো ঘনমাত্রা দিয়ে তোমাকে কেএসপি বা দ্রাব্যতা গুণফলের মানটা জানতে চাইতে পারে। তার মানে উল্টা প্রসেসও আমাদেরকে কোশ্চেন এইভাবে দিতে পারে, তার মানে এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো ভাইয়া এখান থেকে কি, এখান থেকে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি মাথায় রাখতে হবে দেখো, সেটাও যদি হয় তাহলে তুমি মাথায় রাখবা যে জিনিসটা, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি শর্ত মতে এই যে কেএসপির মানটা কত বলো তো ভাইয়া, কেএসপির মানটা কত পেয়েছি 1.84 ইন্টু কত, ইন্টু হলো 10⁻⁻8 ইকুয়াল টু কত হলো 4S কিউব। তাহলে এখান থেকে S কিউব ইকুয়াল টু হলো কত 1.8 ইন্টু 10⁻⁻4/4, তাহলে S ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, S ইকুয়াল টু হবে এই যে মানটা আছে 1.8 ইন্টু 10⁻⁻4/4 1/3, এই যে মানটা হবে সেটাই হবে S এর মান। এই মানটা কত আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা ইজিলি বুঝতে পারবো, ইজিলি এটা বুঝতে পারবো। সেটার মানটা কত 1.7 ইন্টু 10⁻³ লেখো 1.7 ইন্টু 10⁻³ বলছিলাম কিসে বলো তো ভাইয়া, বলছিলাম সবসময় দ্রাব্যতা, এই যে ঘনমাত্রা যেটা আসবে এখানে দ্রাব্যতা, এটাকে তোমাকে কি মোল পার লিটার বা মোলারে বসানো লাগবে। এখন ধরো তোমাকে এরকম ভাবে প্রশ্ন করলো যে দ্রাব্যতার মানটা, ধরো প্রশ্ন করলো যে দ্রাব্যতার মানটা গ্রাম পার লিটারে নিয়ে আসতে বলছে, তাহলে মোল থেকে গ্রামে যাবা কিভাবে বলো তো ভাইয়া, মোল থেকে গ্রামে যাওয়ার সিস্টেম কি, জাস্ট আণবিক ভর দিয়ে গুণ করা। সবসময় মনে রাখবা যে গ্রামে যাওয়ার জন্য ভরে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, মোলের সাথে আণবিক ভর গুণ করা লাগবে, তখন আমি কি করতে পারবো বলো তো ভাইয়া, আমি গ্রামটা পেয়ে যাব। তার মানে কি এখানে আণবিক ভর কার বলো তো ভাইয়া, এই যে AB2 যে যৌগটা থাকবে সেই যৌগটার আণবিক ভরটা বের করলে হয়ে যাবে। এখানে তো যেহেতু যৌগ নাই, বললাম যে যদি তোমার পরীক্ষায় এরকম জিজ্ঞেস করে তাহলে এইভাবে তোমাকে বের করা লাগবে। আশা করি ক্লিয়ার, এইটুকু আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বেশি সময় লাগবে না এইটুকু করতে। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখি আমাদের জন্য গটা কি অপেক্ষা করতেছে। ঠিক আছে, আমাদের জন্য দেখি গটা কি অপেক্ষা করতেছে। ওকে দেখি এটাকে একটু ছোট করে নেই। দেখো এইখানের মধ্যে কি বলতেছে যে পাত্র 1 এর দ্রবণটি সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতা গুণফল কত, M2N3 এর দ্রাব্যতা গুণফল বলছে। এবার দেখো আমাদেরকে কি বলছে, দ্রাব্যতা গুণফল। প্রথমত আগে দেখি আমাদের এর আগে সিকিউটা আমরা করছি কিনা, না এই দেখো, এই জন্য তো বলি একটা সিকিউ মনে হচ্ছে মিসিং। আগে একটু এইটা করে আসি তাহলে তোমরা ওইটাতে যাইতে পারবো। ঠিক আছে, আগে একটা করে শেষ করি ভাইয়া, একটা করে শেষ করলে তারপর আমরা পরেরটা যেতে পারবো। বেশি সময় নিব না আমরা, ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, যত অল্প সময় তোমাকে এই চ্যাপ্টারটা আমি শেষ করাতে পারবো তত তোমারও সময়টা বেঁচে যাবে। ঠিক আছে, চলো পি পাত্রে বলতেছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা পি পাত্রে কে আছে দেখো, সিলভার ক্লোরাইড আছে। দেখো এই যে সিলভার ক্লোরাইড, পি পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বলা আছে। তার মানে কি সিলভার ক্লোরাইডকে তুমি আমাকে বলো ভাইয়া, এটাকে ভাঙালে এখানে 1 আছে এখানে 1 আছে, তার মানে সিলভার প্লাস আর ক্লোরাইড হলো মাইনাস, সবগুলো 1 1। তার মানে এদের মধ্যে এটার যদি ঘনমাত্রা S হয় এটা হবে S, এটা হবে S, তার মানে KSP কত হবে S ইনটু S, তাই কি না বলো তো ভাইয়া। তার মানে কি হবে
হবে বলো তো ভাইয়া এস স্কোয়ার। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে তোমাকে ঘনমাত্রা কত, দ্রাব্যতা গুণফল কত বলা আছে বলো তো ভাইয়া? এই যে দেখো দ্রাব্যতা গুণফল বলা আছে 1.7 × 10⁻10। তার মানে কেএসপি ইকুয়াল টু হলো এস স্কোয়ার। কেএসপির মানটা কত আছে 1.7 × 10⁻10 ইকুয়াল টু হলো এস স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু কত হবে √1.7 × 10⁻10। এই ক্লিয়ার কিনা বলো? তার মানে কি এইটুকু করলেই কিন্তু তোমার ক্লিয়ার, এইটুকু করলেই কিন্তু তুমি ইজিলি ক্লিয়ার হয়ে যাবা। তার মানে এইটার মানটা কত, এটার মানটা আমি একটু তোমাকে বলি। এইটার মানটা হবে কত, এইটার মানটা হলো যে 1.3 × 10⁻5 মোলার। ঠিক আছে ভাইয়া, 10⁻5 মোলার। এইটাই হলো আমাদের কি বলতো ভাইয়া ঘনমাত্রা। সেম টাইপের কনসেপ্ট, ঠিক আছে, সেম টাইপের কনসেপ্ট। এবার আসবো আমরা কোথায় আসবো, এবার আসবো আমরা এই প্রশ্নটা। এই প্রশ্নটা দেখে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, ঠিক আছে? এই প্রশ্নটাকে আমরা একটু কপি করে নিই, তাহলে আমরা পরবর্তীতে এই প্রশ্ন আবার আসতে পারবো। ঠিক আছে, গতে কি বলছে একটু দেখো। গতে বলতেছে যে পাত্র 1 দ্রবণটি সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো। M2N3 তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে M এটা কি আছে বলো তো ভাইয়া 3 কি হবে প্লাস, আর N কি হবে বলো তো ভাইয়া 2 মাইনাস। এখানে দেখো M এর সহগটা কত আছে 2 আর N এর সহগটা কত আছে 3। এই তো যদি ধরো ভাইয়া এটা S পরিমাণ হয়, এটা হবে কি পরিমাণ 2S পরিমাণ, এটা হবে কি পরিমাণ 3S পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলা হয় যে দ্রাব্যতা গুণফল মানে KSP এর মানটা কত হবে বলো তো ভাইয়া 2S, এই সহগটা কি হয়ে যাবে পাওয়ার ইন্টু 3S, এই যে শকটা আছে সেটা কি হয়ে যাবে পাওয়ার। তার মানে এটা কি হয়ে যাবে 4S স্কোয়ার আর হবে যে 27S³, তাই কিনা? তাহলে এখান থেকে আসতেছে 108S⁵। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এইখানের মধ্যে তোমাকে কিন্তু এটা কি দেওয়া আছে বলো তো ভাইয়া পাত্র 1 এ M2N3 এর এটার কি দেওয়া আছে দেখো, এটার তোমার ঘনমাত্রাটা দেওয়া আছে এই যে 3.0 × 10⁻³ মোলার। তার মানে যদি এটা দেওয়া থাকে তুমি আমাকে বলো ভাইয়া 108 × 3.0 × 10⁻³ মোলার, এটা কি হবে 5 পাওয়ার 5 হবে। এইটুকুই হলো আমার অ্যান্সার। তার মানে এইটুকু ক্যালকুলেশন করলে যা হবে তাই পেয়ে যাবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারার কথা। ওকে ডান। তার মানে কি আমার এখান থেকে আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম, আমরা দ্রাব্যতা গুণফলের সকল কনসেপ্ট A to Z আমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাব আয়নিক গুণফলে বা পদক্ষেপ পড়বে কিনা। ওকে চলো এবার আমরা তাহলে আমাদের যদি দ্রাব্যতা গুণফল হয়ে যায়, এবার আমরা চলে যাব কোথায়, অদক্ষেপ পড়ে কি পড়ে না এই কনসেপ্টটাতে আমরা চলে যাব। ঠিক আছে, এই যে এখানে আসো, অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা আমরা কিভাবে বুঝবো। জাস্ট মাথায় রাখবা যে আমরা যার জন্য কেএসপির মানটা বের করব, তার জন্য আমরা কেআইপির মানটা বের করব। যদি ভাইয়া কেএসপির মানের চাইতে কেআইপির মান বড় হয়, তখন আমার কি অদক্ষেপ পড়ে। আর যদি ভাইয়া কেএসপির মানটা বড় হয় কেআইপির চাইতে, তখন কিন্তু কি হয় না বলতো ভাইয়া অদক্ষেপ পড়বে না। জাস্ট এই জিনিসটা আমরা প্রুভ করে দেখাবো যে অদক্ষেপ পড়ে নাকি পড়ে না। ঠিক আছে, তার মানে কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আমরা ইজিলি নিশ্চিত হয়ে যাব। ঠিক আছে, চলো এখন আমরা কেআইপির মানটা কিভাবে বের করব। জাস্ট মনে রাখবা যে একটা কোশ্চেন নিয়ে সলভ করলে তোমার জন্য কেআইপির মানটা মনে রাখাটা, পদক্ষেপ কিভাবে পড়বে এইটা আমরা একদম ইজিলি বুঝতে পারবো। ধরো যেই দ্রবণটার জন্য আমাদের কেএসপির মানটা বের করছে, এখন তো ওইখানে হবে কি মিশ্রিত করার পরে আমাকে বলবে যে পদক্ষেপের মান। ধরো একটা প্রশ্ন নেই, তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে গতে আসো, এইখানে গ নাম্বার প্রশ্নটা আমরা পড়ি। দেখো কি বলতেছে, ঘ নাম্বার প্রশ্নটা বলতেছে প্রথম ও দ্বিতীয় পাত্রে, একটু এই কোশ্চেনটা নামাই। এই যে দেখো প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণে কোনো পদক্ষেপ পড়বে কিনা। প্রথম আর দ্বিতীয় পাত্রকে মিশ্রণ করব। প্রথম পাত্রে কি ছিল দেখো তো AM, আর দ্বিতীয় পাত্রে কি ছিল বলো তো ভাইয়া XB। তাদেরকে মিশ্রণ করলে আমাকে অবশ্যই AB2 দ্রবণ কি হবে বলো তো ভাইয়া, AB2 দ্রবণ আমরা পাবো। কারণ কি বলো তো ভাইয়া, এই যে দেখো এটা কেএসপির মান দেওয়া আছে। এখন দেখো ভাইয়া এটা যদি কেএসপির মান দেওয়া থাকে, তাহলে আমি এইটুকু বুঝতে পারতেছি এখানের মধ্যে আমি 100% কি পাবো AB2 পাবো। তাহলে AB2 পাওয়ার জন্য তুমি আমাকে বলো ভাই এটা কয় মোল হওয়া লাগবে 2 মোল, কারণ B আছে 2, এখানে আছে B2। তার মানে দেখো আর এখানে কি আছে বলো তো ভাইয়া, এখানে যদি AB2 আমরা যদি হয়ে যায়, তাহলে এখানে কি থাকে M আর X থাকে। তার মানে এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া MX2 হয়ে যাবে, তাই না? খুব সহজ হিসাব না? বা এই তো
এই হলো আমাদের বিক্রিয়া। ওকে ফাইন, খুব ভালো কথা। এবার বলছে যে মিশ্রিত দ্রবণে কোনো পদক্ষেপ পড়বে কিনা। তার মানে এখন আমাকে কিসের মান বের করা লাগবে? কেআইপির মান বের করা লাগবে। আচ্ছা, কেআইপির মান বের করার জন্য আমার কি লাগবে দেখো তো, এই যে এবি2 আছে, এই এবি2 এর জন্য আলাদা আমার ঘনমাত্রা বের করা লাগবে, আর বি এর জন্য আমার আলাদা ঘনমাত্রা বের করা লাগবে, তারপর আমি কেআইপি পাবো। কারণ কি বলতো ভাইয়া, এখন এরা কি হয়েছে, এই দ্রবণ দুটো কি হয়েছে, মিশ্রণ হয়েছে, মানে মিশ্রিত হয়েছে। এখন দেখো মিশ্রণের বেলায় দেখো এ পরিমাণ ছাড়লো, এর ঘনমাত্রা যদি এই যে এস পরিমাণ থাকে, বি এর কিন্তু ঘনমাত্রা সেই পরিমাণ না, তার সাথে দ্বিগুণ পরিমাণ ছাড়ছে। আমরা একটু দেখাই কেআইপি এখন কি হবে। AB2 এর জন্য কেআইপি কি হবে, AB2 এর জন্য কেআইপি কি হবে, জাস্ট দেখো AB2 এর জন্য কেআইপি কি হবে। জাস্ট তুমি মনে রাখবা যে AB2 কে আমরা ভাঙালে কি হবে বলো তো ভাইয়া, AB2 কে আমাদের ভাঙালে জাস্ট এখান থেকে মনে রাখবা যে AB2 কে ভাঙালে হবে A কি হবে 2 প্লাস, আর কি হবে B মাইনাস, সেটা কি হবে 2, তাই কিনা বলো তো ভাইয়া? এইটুকু কিনা, এইটুকুই তো। যদি এইটুকু হয় জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে যে এটাকে ভাঙানো আমাদের খুব বেশি আসলে প্রয়োজন ছিল না। আচ্ছা ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে দেখো যে কথাই ছিলাম আর কি, এখানের মধ্যে দেখো আমাদের কেএসপি আর কেআইপির মধ্যে পার্থক্যটা যেখানে হইতো এইখানটা ঠিক এরকম। কেআইপি কি হবে বলতো ভাইয়া, এটার ঘনমাত্রা যদি এস হয় এটা হবে এস, আর এইটা তোমার কাছে মনে হতে পারে এটা কি হয়ে যাবে 2s, কিন্তু না ভাইয়া, এটা থাকবে। এইটাই হলো আমার কেএসপি এবং কেআইপির মধ্যে পার্থক্য। তাহলে আমাকে বলো ভাইয়া, এখানে যদি তোমার 3b থাকতো তাও কোনো সমস্যা নেই, আমাদের এই পুরা পরিমাণটা আসতেছে কই থেকে, এই যে দ্বিতীয় পাত্র থেকে। ওই পুরা পরিমাণটার হিসাব আমরা দ্বিতীয় পাত্রে করে ফেলবো, তার জন্য এখানে শুধু এসে কাউন্ট করব, কিন্তু পুরোটার হিসাব হবে ওই পাত্রের মধ্যে। ওই পাত্রে আসলে বিটা কি পরিমাণ ছাড়ছে সেটা আমরা হিসাব করব, ঠিক আছে? জাস্ট এইটুকু জেনে রাখো। তোমাকে এখন এইটা এখানের মধ্যে অনেক বেশি আমি বস হতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি তুমি এইটুকু জেনে রাখো। এইটুকু যদি জেনে রাখো তাহলে এস আর এটা কি হবে এস, তার মানে এখানে কি হবে বলতো ভাইয়া, এইখানে কি হবে, আর এইখানে মনে রাখবো যে এই যে পাওয়ারটা শকটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে এস কিউব। ওকে ফাইন, খুব ভালো কথা। তার মানে কেআইপির জন্য আমি কি বুঝলাম যে, আমি বুঝলাম যে এস কিউবের মান। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া তাহলে তো এস কিউবের মান আমরা বের করলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা তা না ভাইয়া, বিষয়টা তা না। আসলে তুমি এটা আমি জাস্ট কেএসপি আর কেআইপির জিনিসটা বোঝানোর জন্য এটা বলছি। জাস্ট তোমাকে এইটুকু মাথায় রাখা লাগবে, তোমার কেআইপির জন্য তুমি সুন্দর করে ইকুয়েশনটা এইভাবে লিখবা যে A2 প্লাস আর কি হবে ইনটু কি লিখবে বলো তো ভাইয়া, B মাইনাস হোল স্কয়ার। ঠিক আছে ভাইয়া, এইটুকু লিখবা। জাস্ট এই যে এইটুকু, এই আয়নটুকুর ঘনমাত্রা আর এই আয়নটুকুর ঘনমাত্রা আমাদের হিসাব হবে। এটা কি পরিমাণ অনুভূতি আছে এটা আমার হিসাব করার প্রয়োজন নাই, এইভাবে তুমি লিখবো। এটা বোঝানোর জন্য লিখছি কেএসপি এবং কেআইপি কিভাবে আসলে পার্থক্য তৈরি করে। ঠিক আছে, ওকে। তাহলে আমার A2 প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে। ওকে, দেখি A2 প্লাস আয়নের যেহেতু মিশ্রণ, তার মানে বলো তো ভাইয়া মিশ্রণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মিশ্রণের ক্ষেত্রে A2 প্লাস বলছে তাই না, মিশ্রণের ক্ষেত্রে A2 প্লাসের ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রাকে যদি আমরা S2 ধরি তার মানে এটা কি হবে V1S1 বাই কি হবে V2, তাই কিনা বলো তো ভাইয়া? এখন V1S1টা কে, এটা কোন পাত্র থেকে আসতেছে বলো তো ভাই, এই পাত্র থেকে। এখানে আমাদের ভি এর মানটা কত আছে বলো তো ভাইয়া 60, S1 এর মানটা কি পরিমাণ দেখো তো, এটা কি পরিমাণ আছে 1 মোল আছে, তার মানে কি 0.4 হবে। যদি এখানে হইতো যে A2M তাহলে এটা কয় পরিমাণ আছে 2 অণু আছে, তখন 2 দিয়ে গুণ করতে। এইখানে কোনো কাউন্ট হবে না ভাইয়া, কাউন্ট হয়ে যাচ্ছে ওইখানের মধ্যে। এখান থেকে কি পরিমাণ ছাড়তেছে এখানে কি হচ্ছে ওইটাকে আমরা কাউন্ট করব না। ঠিক আছে, এইটুকু মাথায় রাখলেই হবে। ঠিক আছে, আর V2 বলো তো যেহেতু মিশ্রিত হয়েছে তার মানে 60 আর 40 মানে কত মিলিলিটার হয়েছে 100, তার মানে এটাকে কাউন্ট করলে কত আসতেছে দেখো, এটাকে কাউন্ট করলে কত আসতেছে দেখো তো, এটাকে কাউন্ট করলে আসতেছে তোমার হলো যে 0.24 মোলার। ওকে ডান। এবার দেখো ভাইয়া এখানের মধ্যে যদি আমাকে বলা হয় যে B2, দেখো ভাইয়া এখানের মধ্যে যদি আমাকে বলা হয় যে এই যে দেখো B মাইনাসের ঘনমাত্রা S2 এটা কত, তার মানে এটাও কি বলতো ভাইয়া ওই যে সেম প্রসেসে আমরা করব, সেম রুল সেম জিনিস সব কিছু। তার মানে কি এখানের মধ্যে এটা যদি S2 হয় এটাকে আমরা জাস্ট S1 ধরি, তার মানে কি B2 S2 ডিভাইডেড বাই কি হবে B হবে, তাই না? তার মানে কি এইটাকে জাস্ট এগুলো তো আমরা S আসলে ধরতেছি নাম মাত্র, তুমি জাস্ট এগুলা এইখানে আরেকটা জিনিস বলে দে, তোমার এইখানে জাস্ট S1 S2 V1 S1 এইটুকু ঠিক লিখলেই হবে, এখানে S2 V2 এগুলো ধরার দরকার নেই, কারণ যেহেতু আমরা এখন মিশ্রিত করে ফেলছে। ঠিক আছে, তার মানে এখানে S আর V এইটুকু রাখলেই হবে। ঠিক আছে, তার মানে কি বলতো ভাইয়া B2 এর মান কত আছে, B2 এর মান আছে তোমার কত, এই যে দেখো ভাই এখানে কত আছে 0.2 আর দেখো
40 ইন্টু 0.2 40 ইন্টু 0.2 আর ভি এর মানটা কত আছে এই দুটার মিশ্রণ মানে 100, তার মানে এটা কত হবে, এটা কত হবে দেখো তো, এটা হচ্ছে কত 0.08 মোলার, 0.08 মোলার। ওকে, ভালো কথা, এইটুকু আমরা বের করে ফেললাম ঘনমাত্রা। জাস্ট এবার এখানে কি হলো বলো তো, এখানে বসানোর পালা। 0.24 ইন্টু কত হবে, ইন্টু 0.08 হোল স্কোয়ার। তার মানে এইটুকু ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর একটু দেখি তো কত আসতেছে, এইটা ক্যালকুলেটর করলে আসতেছে তোমার হলো যে 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। ওকে, এইবার দেখো এইটা কিসের মান ছিল, কেআইপির মান পাইছো, কেএসপির মান কি ছিল 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল বলো তো ভাইয়া, মাইনাস 8। দুইটা মান কি সমান হয়ে গেল, এই না ভুল মান বলছে, ভুল মান বলছে, এই 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 1.536 ইন্টু 10 টু দি মাইনাস 3, এই ভুল মান বললে হবে 1.536 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এবার দেখো ভাইয়া এইটা হলো কি তোমার কেআইপির মান, আর কেএসপির মান কোনটা, এই যে এইটা। এখন তুমি আমাকে বলো ভাইয়া কেএসপির মানটা বলো নাকি কেআইপির মানটা বলো, অবশ্যই যেটা পাওয়ারটা কি মাইনাসে ছোট আছে, তার মানে কেআইপির মানটা বড় কেএসপি চাইতে, তার মানে কি অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। জাস্ট নিয়মটা কি বলি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকতে সুবিধা হবে। জাস্ট মনে রাখবা যে তোমার কোন পাত্র থেকে কি বের হচ্ছে, এটা কোন পাত্র থেকে বের হচ্ছে, সেটা কয় মোল আছে সেটা কাউন্ট হবে। যদি এখানে থাকতো যে এটা 2 থাকতো, তাহলে আমরা কিন্তু 2 দিয়ে ঘনমাত্রা গুণ করতাম। এইখানে কোনো গুণ না ভাইয়া, এইখানে কোনো গুণ না, এইখানে কোনো গুণ না, এইখানে জাস্ট আমরা কি আয়নগুলা বসাবো, জাস্ট আয়নগুলা, আর সহগটা পাওয়ার হবে, এইটুকু মনে রাখলে হবে। আয়নগুলা বসবে আর সহগটা পাওয়ার হবে, যা হিসাব হবে এইখানে হবে, যেই পরিমাণ মোল থাকবে সেইটা, যেই পরিমাণ ছাড়বে সেটাই শুধু এখানে বসাই দিলে হবে, ঠিক আছে। যদি দুই এখানে 2 পরিমাণ আমাদের আয়নটা ছাড়তো, তাহলে আমরা 2 দিয়ে গুণ করতাম, যেহেতু এই পরিমাণ জাস্ট এক কোনো ছাড়ছে, তার জন্য কোনো কিছু গুণ করা লাগে না। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারার কথা। তার মানে জাস্ট এইভাবে মনে রাখলে আমরা এইভাবে কেআইপির মানটা বের করতে পারবো। ওইখানে তো ডিরেক্ট s ইন্টু 4s এইভাবে বসাই দিয়ে আমরা ঘনমাত্রা বসাই দিলে আমাদের হয়ে যেত কেএসপিতে, কিন্তু কেআইপিতে যেহেতু মিশ্রিত হয়েছে প্রত্যেকটা থেকে আলাদা করে ঘনমাত্রা আলাদা করে নির্ণয় করা লাগবে, ঠিক আছে। ওকে, মিশ্রণ করার পরে বের করা লাগবে কখন, মিশ্রণ করার পরে। আলাদা আলাদা বলতে গেলে মিশ্রিত তখন কিন্তু আমার কি আয়তন কিন্তু কি হয়ে গেছে বলো তো ভাইয়া, আমার বেড়ে গেছে, তখন কিন্তু আর এই ঘনমাত্রাটা থাকতেছে না, এখানে যে পরিমাণ ঘনমাত্রা দেখাচ্ছে তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে কত হচ্ছে সেটাই আমরা কাউন্ট করে আনবো, ঠিক আছে। ওকে ফাইন, ওকে তাহলে আমরা আরেকটা প্রশ্নতে যাই। আরেকটা প্রশ্ন নেই এইখানের মধ্যে, সেম টাইপের প্রশ্ন। এইখানে দেখো 2 নং পাত্রে বিদ্যমান ঘনমাত্রা কমপক্ষে কত হলে এই পাত্রের দ্রবণ দ্বয় একত্রে মিশ্রিত করলে MQ3 এর অদক্ষেপ পড়বে। তার মানে কি দেখো, জাস্ট একটু দেখো এখানে কি ঘ নাম্বারটা, জাস্ট আমি একটু হাইন্স দিয়ে দিচ্ছি, M2N3 প্লাস PQ2 প্লাস PQ2, এদেরকে তুমি যখন ইয়া করবে কি হবে বলো তো ভাই, কি উৎপন্ন হবে, এখানে বলে দিছে MQ3 হবে। ওকে, MQ3 হবে। MQ3 হলে তুমি আমাকে বলো ভাইয়া M কয়টা আছে, এখানে 2টা আছে, তার মানে কি তোমাকে 100% এইটুকু মাথায় নেওয়া লাগবে, তোমাকে এটা 2 দিয়ে গুণ করা লাগবে, কারণ M2 আনা লাগলে। তাহলে Q হয়ে গেছে কয়টা, 6টা, তার মানে এখানে 3 হবে। তার মানে আর থাকতেছে কি দেখো তো ভাইয়া, আর থাকতেছে কি 3PN3, 3PN3 থাকলে এটা কি হবে 3PN, এই যে এইটুকু। এখন দেখো ভাইয়া, এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলতেছে যে এখান থেকে অদক্ষেপ পড়বে কি পড়বে না এই জিনিসটা বের করতে। এইবার তো তোমরা ইজিলি বলতে পারবা MQ3 এর দেখো দ্রাব্যতা গুণফল বলা আছে, জাস্ট তুমি এইখানে দেখো MQ3 এইটার ক্ষেত্রে KIP কি বসাবা, জাস্ট এইভাবে বসাবা M প্লাস M কি হবে বলো তো ভাইয়া 3 প্লাস হবে, কি হবে M3 প্লাস, আর এখানে কি হবে বলো তো ভাইয়া প্লাস 3Q মাইনাস, ঠিক আছে। জাস্ট এটা 1 আছে, সেই 1টা উপরে আর এটা 3টা এখানে উপরে হয়েছে, আর এখানে সবগুলো এখানে বসে গেছে। তার মানে KIP এর মানটা কি হবে দেখো M3 প্লাস ইন্টু Q মাইনাস, আর এটা কি হবে হোল কিউব। জাস্ট মনে রাখবে এটা কি হয়ে যাবে, এই পাওয়ার শকটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি এটা হয়ে গেলে এখন M3 এর ঘনমাত্রা আমার লাগবে, M3 প্লাস এর ঘনমাত্রা আমি কিভাবে বের করব, ওই যে V1S1 এখানে কি দেওয়া আছে, V এর মানটা দেওয়া আছে 50 গুণন 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর এখান থেকে দেখো এমটা কয়টা বের হয়েছে, M 2টা বের হয়েছে, তার জন্য 2 দিয়ে গুণ। বুঝতে পারছো ভাইয়া, এখানে কোনো হিসাব নাই, এখান থেকে M কয়টা বের হয়েছে 2টা, তার জন্য কিন্তু 2 দিয়ে গুণ করছি, আর এখানে যোগ করলে কত হয় 60 আর 50 মানে হলো 110, ঠিক আছে ভাইয়া। M3 এর আমার ঘনমাত্রা। এবার তোমাকে আমি যদি বলা হয় যে তাহলে কিসের ঘনমাত্রা বলতেছে, যে এরপরে কি কিসের ঘনমাত্রা বলছে বলো তো, এরপরে বলতেছে কি Q এর ঘনমাত্রা, Q মাইনাসের ঘনমাত্রা কি হবে বলো, Q মাইনাসটা কই আছে, ওইখানে আছে, ওইখানে দেখো ঘনমাত্রা কোনো কথা নাই, কিন্তু Q কয়টা বের হয়েছে 2টা বের হয়েছে, তার মানে Q এর মানটা কয়টা দেখো 60 গুণন 2, আর ঘনমাত্রাকে আমি ধরে নিচ্ছি S পরিমাণ আর ডিভাইডেড বাই 110। এবার দেখো ভাইয়া এখানে কি বলছে,
দ্রবণে ঘনমাত্রা কমপক্ষে কত হলে একত্রে মিশ্রণ করলে অদক্ষেপ পড়বে, কত হলে ঘনমাত্রা কত হলে বলছে। তুমি আমাকে জাস্ট এইটুকু বলো ভাইয়া, জাস্ট এইটুকু বলো, ঘনমাত্রা তুমি কিভাবে বুঝবা, ঘনমাত্রা তুমি কিভাবে বের করতে পারবা। এখানে অদক্ষেপ কখন পড়বে, যখন কেএসপির মানটা কেআইপির মানের চাইতে ছোট হবে তখনই তো অদক্ষেপ পড়বে। তার মানে কেএসপির মানটা তো আমি জানি, সেই মানটা দিয়ে আমি কি করি, আগে একটু বসাই কেএসপির মানটা দিয়ে আমি কি করতে পারি, এখানে জাস্ট বসাবো। এইখানে মানটা কত আছে বলো তো ভাইয়া, এই যে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এই মানটা যদি এই মানটার চাইতে তোমার এই মানটা যদি বেশি হয়, জাস্ট একটু বোঝার চেষ্টা করো, অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারতেছো না। তার মানে কি এইখানের মধ্যে এই যে এই কেএসপির মানটা বসাই দিলাম, এখান থেকে তোমাকে কি বলছে, এইখানে যে আমার এম এর মানটা আছে M3+, আর এখানে আমার যে কিউ মাইনাসের মানটা আছে, এই মানগুলো বসাই দিয়ে আমার এখান থেকে এস এর মানটা বের করা লাগবে, ক্যালকুলেশন করবা। জাস্ট এস এর মানটা বের করলে তুমি জাস্ট আমাকে বলবা যে এই মানটা যদি ধরো ভাইয়া বেশি হয় তাহলে কি হবে বলো তো ভাইয়া, তখনই তো অদক্ষেপ পড়বে। মানে এইখানে যেই এই যে ঘনমাত্রাটা আসবে তার চাইতে বেশি হলেই কিন্তু অদক্ষেপ পড়বে। তার মানে বলে দিতে হবে যে এই ঘনমাত্রার চাইতে বেশি হলে আমার অদক্ষেপ পড়বে, বুঝতে পারছো ভাইয়া। তার মানে এই ঘনমাত্রা চাইতে কম হলে কিন্তু অদক্ষেপ পড়বে না। জাস্ট এইটুকু হলো আমাদের কনসেপ্ট। এই ম্যাথটা বুঝতে পারলে আমার কিন্তু অদক্ষেপের ম্যাথ শেষ। তার মানে আমরা কিন্তু কিসের ম্যাথ শেষ করে ফেলছি বলো তো ভাইয়া, আমাদের অদক্ষেপের কনসেপ্টটা শেষ করে ফেলছি। জাস্ট দুইটা প্রশ্ন দিয়ে তুমি ইজিলি বুঝতে পারার কথা। কিভাবে বের করবা, জাস্ট বললাম কেএসপি এবং কেআইপির মধ্যে কি কি জায়গায় পার্থক্য থাকে, আর এইটুকু মনে রাখবা যে অদক্ষেপের ক্ষেত্রে প্রত্যেকটা দ্রবণ থেকে আলাদা করে ঘনমাত্রাটা আনা লাগবে। সেখানের মধ্যে তোমাকে কি করতে হবে যে তোমার এই যে অনুর হিসাবটা ওইখানে করা লাগবে, যে কোথায় 2 দিয়ে গুণ করছে দেখছো, এখানে ভিতরে কোনো করার প্রয়োজন নাই। ওকে ফাইন, এইটুকু হইলে হয়েছে। এবার আসবো আমরা সময়ায়ন প্রভাব। আচ্ছা, সময়ায়ন প্রভাবটা কি, এটা হলো একটা অনেকের একটা প্রশ্ন, খুবই ছোট্ট করে একটা কনসেপ্ট, খুবই একটা ম্যাথ দিয়ে আমি বুঝিয়ে দিব, তাহলেই তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট। ঠিক আছে, সময়ায়ন প্রভাবটা হলো যে ধরো দুইটার ক্ষেত্রে একটা আয়ন থাকবে, কমন আয়ন। ধরো সোডিয়াম ক্লোরাইড আছে এবং সিলভার ক্লোরাইড আছে, ক্লোরিন হলো একটা কি দুইটার মধ্যে কমন, এইটাকে আমরা বলা হয় সম আয়ন প্রভাব। এই সম আয়নের কনসেপ্ট দিয়ে আমরা এখন একটা ম্যাথ করলে সবকিছু তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, আমরা এই প্রশ্নটা দিয়ে সময়ায়ন প্রভাবের একটা ম্যাথ সলভ করব। খুব সুন্দর একটা ম্যাথ, একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, প্রথমত দেখো এখানে কি প্রশ্ন করছে, উদ্দীপকে পি ও কিউ পাত্রে, জাস্ট পি ও কিউ পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা মানের পার্থক্য হওয়ার সম্ভাব্যতা কত, মানে মানের পার্থক্য হওয়ার সম্ভাব্যতা কারণ সহ বিশ্লেষণ করো। মানে বলতেছে যে পি পাত্রে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। ঠিক আছে, এখন বলতেছে যে কিউ পাত্রে এই যে সিলভার ক্লোরাইড, এইখানের মধ্যে যে আমার যে কি আছে বলো তো ভাইয়া, এইখানে যে দ্রাব্যতা গুণফলটা আমরা বের করব, সেই মানটার মধ্যে পার্থক্যটা হওয়ার কারণটা কি সেইটা আমাকে বের করতে বলতেছে। ঠিক আছে, মানে দ্রাব্যতার মানটা, যে মানটা আমরা বের করব। ঠিক আছে, দ্রাব্যতার যে মানটা। এখন দেখো ভাইয়া, প্রথমত দেখো পাত্র পি এর মধ্যে আমি কিন্তু এখানের মধ্যে দ্রাব্যতা বা ঘনমাত্রা মানটা বের করছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এখন কিউ পাত্রটা বের করলে আমরা বুঝতে পারবো যে পার্থক্য কমছে নাকি বাড়ছে, মানে কিউ এর মানটা কমছে নাকি বাড়ছে। যদি কিউ এর মান কমে সেটা কি কারণে কমছে, কিউ এর মান বাড়লে সেটা কি কারণে বাড়ছে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। পি এরটা কিন্তু আগে বের করে আসছে, এই যে সিলভার ক্লোরাইডটা কিন্তু আগে বের করে আসছে গতে। ঠিক আছে, পি পাত্রেরটা। ঠিক আছে, এবার আসি ঘতে। ঘয়ের মধ্যে আমাদের এখানে যেহেতু দেখো এখানে আগে থেকে কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। সোডিয়াম ক্লোরাইড থাকলে তুমি আমাকে বলো ভাইয়া, এখান থেকে সোডিয়াম প্লাস বের হচ্ছে আর ক্লোরাইড বের হচ্ছে, আর এরপরে বলছে এরপরে কি তুমি যুক্ত করছো, দেখো সিলভার ক্লোরাইড, তার মানে সিলভার প্লাস আর ক্লোরাইড ইয়াটা বের হচ্ছে, তাই কিনা বলো তো ভাইয়া। এই যে দেখো এইটুকু বের হলে দেখো দুইটার জন্য এই যে ক্লোরাইড, এটা কি বলো তো ভাইয়া, একই রকম আয়ন আছে, তার জন্য এই ক্লোরাইড হলো কি সম আয়ন। তাহলে এখানের মধ্যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দেখো আমার সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে, তাহলে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সিলভারের ঘনমাত্রা, সিলভার ক্লোরাইডের জন্য সিলভারের ঘনমাত্রা দেখো এগুলা কিন্তু কিউ পাত্রে। ঠিক আছে, এগুলা কিউ পাত্রে, সিলভারের ঘনমাত্রা এস হলে ক্লোরাইডের ঘনমাত্রা কি হবে একটু বলো তো দেখি, কে বলতে পারবে। ক্লোরাইডের ঘনমাত্রা কিন্তু হবে এস প্লাস, এখানে কত আছে দেখো তো, এই যে 0.1, কারণ কি ক্লোরাইড কিন্তু আগে থেকে এত আসছে আর এখন নতুন করে এস হয়েছে, তার মানে এস প্লাস 0.1। বুঝতে পারছো ভাইয়া, এইটুকু। ওকে, তাহলে কেএসপির মানটা কি হবে, এখানে কেএসপির মানটা হবে কি সিলভার প্লাস মানে এস ইন্টু এস প্লাস 0.1, এই তো এইটুকুই তো, তাই কিনা। এখন জাস্ট তুমি কি করবা বলো তো ভাইয়া, এখানে জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট বসাই দিব। বসাই দিলে কি আসতেছে দেখো, দেখো এখানের মধ্যে বসাই দিলে আমার কি আসতেছে, এই আমি একটু মনে ভুল করছি, দেখো তো
ভুল করছি কিনা দেখো তো, s ইন্টু s প্লাস 0.1, s ইন্টু s প্লাস 0.1, সবই তো ঠিক আছে। জাস্ট দেখো এখানের মধ্যে কি হয়েছে, s স্কোয়ার প্লাস 0.1s, ঠিক আছে ভাইয়া, s স্কোয়ার প্লাস 0.1s। এইখান থেকে দেখো তোমার কেএসপির মানটা কিন্তু দেওয়া আছে, তোমার কিসের মান দেওয়া আছে বলো তো, কেএসপির মানটা দেওয়া আছে। কেএসপির মানটা কত দেওয়া আছে বলো তো, সেটা দেওয়া আছে 1.7 ইন্টু 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। একটু দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, এখানে সবসময় মনে রাখবে যে এই যে স্কোয়ার জাতীয় কিউব জাতীয় যেগুলো আসবে, এইখানে s এর মানটা কিন্তু অনেক ছোট হবে। এই মানটা যদি স্কোয়ার হয় তাহলে আরো ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এগুলাকে আমরা কি করব, উপেক্ষা করব। বড় মানকে উপেক্ষা করে পাই, এখানে লিখে দিবা সাইডে, বড় মানকে উপেক্ষা করে পাই। তাহলে কি থাকতেছে দেখো, 0.1s ইকুয়াল টু পাচ্ছ 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা? তাহলে এখান থেকে দেখো, তাহলে তোমার s এর মানটা কত হচ্ছে, s এর মানটা হচ্ছে কত, s এর মানটা হচ্ছে কত দেখো তো, s এর মানটা হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ওকে ফাইন, এইটুকু হয়ে গেছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি এইখানে পাইছো s এর মান 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর তুমি এইখানে কত পাইছো বলো তো ভাইয়া, এইখানে তুমি কত পাইছো 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। একটা পাইছো 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর একটা পাইছো 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এটার মধ্যে কি হয়েছে বলো তো ভাইয়া, এইখানের মধ্যে এটা কি, এটা কমছে না অনেক, এটা অনেক কমছে না, কোনটা কমছে, কিউ পাত্রটা কমছে, একটু দেখো কিউ পাত্রটা কমছে। এখন তুমি কি ব্যাখ্যা লিখবা, মনে রাখবা যে একটু এইভাবে লিখবা, একটু এইভাবে লিখবা, কিউ পাত্রেরটা কমছে, কিউ পাত্রে কমছে, কারণ কি জানো, কমছে কারণ হলো যে এইখানে তো এই যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমার কি বলতো ভাইয়া, একটু তড়িৎ বিশ্লেষ্য, তাই না বলতো ভাইয়া, সোডিয়াম ক্লোরাইডটা কি আমরা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তার মানে এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দেখে আমার কিন্তু এইখানের মধ্যে কি হয়েছে বলতো ভাইয়া, আমার ঘনমাত্রাটা একটু কমে গেছে, হ্রাস পেয়েছে, বুঝতে পারছো কিসের জন্য, এই সোডিয়াম ক্লোরাইডটা থাকার কারণে। তার মানে সোডিয়াম ক্লোরাইডটা থাকার কারণে এই মানটা আমাদের হ্রাস পেয়েছে। জাস্ট এইটাই কারণ, এইটাই তুমি ব্যাখ্যা করে দিবা, 4 মার্ক, একদম এক লাইন ব্যাখ্যা করলে 4 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। এই হলো ঘটনা। তো আশা করি যে দেখো আমি তোমাকে সমায়ন প্রবটা কিভাবে করবা, জাস্ট দুইটা যে কমন থাকবে তাদেরকে তুমি কি নিবে, একটা তো s থাকে আমাদের অজানা, আর একটা হইছে সেই পাত্রের মধ্যে এক্সট্রা করে, দেখো ক্লোরিন এখন দুইটা থাকবে তাই না, তো একটা তো s আর একটা হলো যেটা পাত্রের যেইটুকু গরমাত্রা দেওয়া আছে ওইটুকু, সেটা যোগ করে তারপর আমরা এইটা করবো, আর সবসময় বড় মানকে উপেক্ষা করলেই হবে। আজকের ক্লাসটা আমার মেইন টার্গেট ছিল তোমাকে পুরোপুরি, তোমাকে এখানে আরেকটা কনসেপ্টে আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি। তোমাকে অনেক সময় প্রশ্ন করা হয় যে একটু দেখো এইখানে আসো, এইখান থেকে একটা প্রশ্ন লেখো। অনেক সময় প্রশ্ন করে এরকম যে 200 গ্রাম দ্রাবকে, ধরো তোমাকে বলতেছে যে দ্রাব্যতা হলো 40, দ্রাব্যতা 40 হলে 200 গ্রাম দ্রাবকে, 200 গ্রাম দ্রবণে, এরকম ধরো প্রশ্ন করে 200 গ্রাম দ্রবণে তোমার হলো যে দ্রবের পরিমাণ কত, এই একটা প্রশ্ন। আবার প্রশ্ন করলো যে 200 গ্রাম দ্রাবকে দ্রবের পরিমাণ কত, এরকম প্রশ্ন করে। তো তোমাকে আমি যখন এই ম্যাথটা করাইছিলাম, আমি তোমাকে 40 দ্রাব্যতা 40 বলতে কি বুঝাইছিলাম একটু সংক্ষেপে দেখে নাও ভাইয়া। দ্রাব্যতা 40 বলতে কি বুঝাইছিলাম, যে 40 গ্রাম কিসের মান, দ্রবের মান। আর এখানে কিসের মান বলো তো ভাইয়া, দ্রাবকের মান কত 100 গ্রাম, আর দ্রবণের মান কত বলো তো ভাইয়া, জাস্ট এগুলো সবগুলো বের করবা, 100 প্লাস 40, তাই না, দুইটা যোগফল মানে 140 গ্রাম। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখানে বলছে 200 গ্রাম দ্রবণে, তুমি আমাকে বলো তোমাকে কিসের মান চাইছে, দ্রবণের সাথে দ্রব সম্পর্ক চাচ্ছে। তার মানে একটু এখান থেকে বলো যে 140 গ্রাম দ্রবণে কি হয়েছে বলো তো ভাইয়া, দ্রব 40 গ্রাম দ্রবণে, দ্রব হলো কত গ্রাম, 40 গ্রাম, দ্রব কত গ্রাম 40 গ্রাম, বা 40 গ্রাম দ্রব আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো ভাইয়া, তোমাকে কত গ্রাম জানতে চাইছে, 200 গ্রাম। তার মানে 200 গ্রাম দ্রবণে তোমার হলো যে দ্রব কত আছে, 40 গুণন 200 ডিভাইডেড বাই 140। আর যদি ভাইয়া এখানে এটুকু করলেই শেষ, আর যদি যেহেতু এরপরে প্রশ্নটা করছে 200 গ্রাম দ্রাবকে, তুমি আমাকে এইবার বলো ভাইয়া 200 গ্রাম দ্রাবকে এইটা কি হবে। তুমি জাস্ট এইটুকু মনে রাখবা যে ভাইয়া, এইটুকু মনে রাখবা, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। এখন সম্পর্ক কার, দ্রাবকের সাথে দ্রবণ। তার মানে 100 গ্রাম, এই 40 দিয়ে কি বুঝাতো, 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকে 40 গ্রাম। আর তুমি আমাকে বলো ভাইয়া এবার 200 গ্রাম দ্রাবকে দ্রব থাকে কত গ্রাম, 40 গুণন 200 ডিভাইডেড বাই 100। তার মানে এটা কাটাকাটি 2 মানে 80 গ্রাম।
আশা করি বুঝতে পারছো। এই দ্রব দ্রাবকে যদি এই ম্যাথগুলো দেয়, এই কনসেপ্ট দিয়ে তুমি ম্যাথ করতে পারবা। জাস্ট দ্রব দ্রাবক দ্রবণ তিনটার মান বের করে তারপর সম্পর্ক মিলাতে থাকবা। এই হলো আজকের আমাদের সেকেন্ড যে পার্টটা আমি বলছিলাম যে সিকিউ2 দ্রাব্যতা শিখালাম, দ্রাব্যতা গুণফল শিখালাম, অদক্ষেপ শিখালাম, আয়ন শনাক্তকরণ কি বলছে একেবারে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এইটা তোমাকে খুব বেশি যে এখন দেখো ভাইয়া সময়ন প্রবাহ, এই জিনিসটা তোমরা যদি চাও ভাইয়া, এই যে প্রথম পার্টে যে সিকিউ1 আছে এইটা তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ওইটা আমরা ক্লিয়ার করে দিবা আরেকটা পার্টের মধ্যে ইনশাল্লাহ। তো আজকে যে পার্টটুকু করিয়েছে এইটুকু করলে তুমি 10-এ 10 মার্ক নিশ্চিত ভাইয়া। সময়ন প্রভাব থেকে শুরু করে, অদক্ষেপ থেকে শুরু করে, তোমার হলো যে দ্রাব্যতা গুণফল থেকে শুরু করে এই প্রশ্নগুলো সবসময় আসবে তোমার পরীক্ষা। এবং ঘনমাত্রা কিভাবে বের করতে হয় সেটাও আমি দেখাই দিছিলাম, যে দ্রাব্যতা গুণফল থেকে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। এই হলো আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যারা আমাদের কিন্তু ওয়ান শটের আমাদের কিন্তু 2টা কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা জানো যে সিকিউ টপ সিরিজের একটা ম্যাথ, একটা হলো কি আমাদের হলো যে সেটা হলো ফিজিক্স। তো 299 টাকা আমাদের এই 2টা সিরিজ। তোমরা কিন্তু এটা হয়তো অ্যানাউন্সমেন্ট তোমরা জানো, সেটা কি এখানের মধ্যে আমরা কি পরিমাণ ক্লাস দিব তোমাদের কি বলতো, প্রত্যেকটা আমরা 30+ সিকিউ সলভ করাবো। এরকম টপিকগুলো এই যে দেখো সিকিউ1 সিকিউ2 এরকম ধরো একটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ। তো এই 2টা সিকিউ 2 ধরনের সিকিউ হয়। এই 2 ধরনের সিকিউ থেকে আমি 5টা সিকিউ সলভ করাই দিলাম। এই 5টা সিকিউ সলভ করানো মানে তোমার ওই চ্যাপ্টারের সবকিছু কমপ্লিট হওয়ার পরে এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে এক একটা ইয়ার মধ্যে আমরা 8টার উপর ক্লাস নিব এবং তোমাকে 30+ সিকিউ সলভ করাবো। এইটার কোর্স ফি আমরা ধরছি মাত্র 299 টাকা। তোমরা যারা ভর্তি হবে 01314000610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত জানতে পারবে। আর অবশ্যই তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে একবার সুন্দর করে, যদি ভালো মতো না দেখে থাকো তাহলে আরেকবার দেখে নিলে এই ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে? আর এই যে এখানে টপ সিরিজের ম্যাথ এবং ফিজিক্স দুইটাই, ম্যাথে ভর্তি হওয়ার জন্য যাদের ম্যাথে ইচ্ছা হবে তারা ম্যাথে ভর্তি হবে, যাদের ফিজিক্সে ভর্তি হওয়ার ইচ্ছা থাকবে ফিজিক্সে ভর্তি হবে। দুইটারে সেম নিয়ম, 30+ সিকিউ সলভ করাবো। এটা 40-এর কাছাকাছি সিকিউ যেতে পারে। বা জাস্ট যেই সিকিউগুলো আমরা কিন্তু আগে টপিকগুলো দিব, সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে এই যে দেখো যেমন সিকিউ1 সিকিউ2 এরকম 2টা টপিক, এই ধরনের টপিকগুলোতে কিন্তু এই 2 ধরনের সিকিউ তো আসে। এই ধরনের 2 ধরনের সিকিউর কনসেপ্ট ক্লিয়ার করে তারপর এই 2 ধরনের সিকিউর উপর আমরা 5টা বা 4টা সিকিউ সলভ করে দিলে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা করাবো। তো দুইটা কোর্সের মধ্যে যার যেটাতে ভর্তি হওয়ার প্রয়োজন হয়, যদি একসাথে ভর্তি হওয়ার প্রয়োজন হয় একসাথে ভর্তি হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।